আলোচনা, এবং এগুলা থেকে কোশ্চেন আসে পরীক্ষাতে, মানে বিশেষ করে যে গতি চ্যাপ্টার উপর কোশ্চেন আসে। আর এছাড়াও আমি চেষ্টা করব পরীক্ষার আগে আপনাদেরকে ওই যে যেটা আমরা মিটিং এ আলোচনা হয়েছিল আর কি, যে 5 বছর বা আরো মানে এরকম কিছু বছরের কোশ্চেনের সলিউশন, আসলে ওইভাবে না, আমি আবার অন্য স্টাইলে করব। সেটা হচ্ছে যে আসলে আপনাদেরকে সাজেস্টিভ, যে কোন ধরনের প্রশ্নগুলোর উপর প্রস্তুতি নিলে আপনারা ভালো করবেন, একেবারে প্রশ্ন মানে বলতে পারেন যে সাজেস্টিভ আর কি, সাজেস্টিভ প্রশ্নপত্রের উপরেই আমি হচ্ছে ডিসকাস করব নেক্সট ক্লাস থেকে আর কি। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? জি স্যার। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে গড়ে আসলে 3 বছর বলেন 5 বছর বলেন, ওইভাবে যে বিভিন্ন ইয়ারের কোশ্চেন গুলো ওইভাবে ধরে ধরে ইয়ে করে কোনো লাভ নেই আসলে, কারণ সব কোশ্চেন তো আর আসবে না। হ্যাঁ আসবে, আপনি 5 বছরের ইয়ে করলে তো 5 বছরের কোশ্চেন একসাথে জোড়া দিলে তো অসংখ্য কোশ্চেন হবে। তো এতগুলো কোশ্চেন এই মুহূর্তে আমার মনে হয় আর কি যে আপনাদের পক্ষে আসলে প্রস্তুতি নেওয়া কঠিন। আর আহ, এতগুলা কোশ্চেন নেবে আপনি কিভাবে কি করবেন, তার চেয়ে আমি যেটা করব যে হ্যাঁ পরীক্ষা আসতে পারে, আহ, যেটা আমি নিজের মতো করে আসলে ওই একই কথা, সেই ধরেন 3 বছর বা 5 বছরের আমি প্রশ্নপত্র দেখে আমি নিজের মতো করে একটা সাজেশন করব, এবং সাজেশন করে মানে যাতে আপনার পরীক্ষা ভালো করতে পারেন আর কি, ওই সাজেস্টিভ প্রশ্নপত্রের উপরে আমি হচ্ছে ডিসকাশন ক্লাস নিব। কি বলেন আপনারা? জি স্যার। এটা আরো ভালো হবে না? জি মনে স্যার। করেন যে প্রশ্নপত্রটাই হচ্ছে আপনারা প্রিপারেশন নিয়ে যাবেন এবং পরীক্ষা আশা করি ভালো করবেন আর কি, আমি সেভাবেই ওই সাজেশনটা তৈরি করব। তৈরি করতে গেলে আমি নিজেই হচ্ছে ওই সেটা 3 বছর হোক 5 বছর হোক সব প্রশ্নপত্র আমি তো ঘাটাঘাটি করবোই, করে ওইভাবেই আমি করবো। তো ঠিক আছে, এই চ্যাপ্টার থেকেও কিন্তু প্রশ্ন হয়। তো এগুলো যদিও পড়ানো জিনিস, তারপর জাস্ট একটু ঝালাই করা আর কি। আহ গতি টার্ম গুলাকে দেখেন, যেমন সরণ, দূরত্ব, বেগ, দ্রুতি, ত্বরণ। হ্যাঁ, এই টার্ম গুলা এই চ্যাপ্টারে আছে। আচ্ছা, সাউন্ড হচ্ছে মনে হয় কারো ইয়ে থেকে, যদি হ্যাঁ। তো সরণ, দূরত্ব, বেগ, দ্রুতি, ত্বরণ, এই টার্ম গুলা এই চ্যাপ্টারে আছে। তো একটু একটু করে আমি বলে যাচ্ছি। সরণ হচ্ছে আসলে যে সময়ের পরিবর্তনের সাথে যদি একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন তাকে বলা হয় সরণ। অর্থাৎ মনে করেন আপনার ঘড়িতে বাজে 9:30, এবং আপনি দেখলেন একটা বস্তু এ অবস্থানে আছে। আপনি ঠিক 9:40 যখন হলো 10 মিনিট পর দেখলেন যেটা আসলে এই অবস্থানে নাই, এটা হচ্ছে বি অবস্থানে চলে গেছে। তার মানে কি হলো, এই ঘটনাটাই হচ্ছে সরণ, যে বস্তুটা সময়ের পরিবর্তনের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন করেছে, এটাই হচ্ছে সরণ। আর দূরত্ব মানে হচ্ছে সরণের ফলে একটা একটা গতিশীল বস্তুর সরণের ফলে মানে আদি অবস্থান এবং শেষ অবস্থানের যে পার্থক্য সেটাই হচ্ছে দূরত্ব। এগুলা সিম্পল জিনিস, এগুলো আপনারা এমনিতেই বুঝেন। আর বেগ কি? আচ্ছা, সরণ এবং বেগের সংজ্ঞাটা কিন্তু অলমোস্ট সেম, একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে আমি বলছি সরণের ক্ষেত্রে যে সময়ের পরিবর্তনের সাথে যদি একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন তাকে সরণ বলে। আর বেগের ক্ষেত্রে হচ্ছে একক সময়ে একটা গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বই হচ্ছে তার বেগ। তার মানে হচ্ছে যে আগের যে সরণের সংজ্ঞাটা আমি বলেছি, ওই ক্ষেত্রে কিন্তু আসলে মানে একক সময়ে একটা গতিশীল বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা কিন্তু ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে বস্তুটা সময়ের পরিবর্তনের সাথে সাথে দূরত্ব অতিক্রম করেছে কিনা বা তার অবস্থানের পরিবর্তন করেছে কিনা, সেটাই হচ্ছে সরণ। আর ব্যাগের ক্ষেত্রে কিন্তু ওই এটা ফ্যাক্ট, মানে একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে সেটাই হচ্ছে তার বেগ। এবং যে কারণে আমরা বলি না অনেক সময় যে একটা গাড়ি যে এত কিলোমিটার বেগে চলতেছে, এটার অর্থ হচ্ছে সে 1 ঘন্টায়, যদি আমি বলি যে 80 কিলোমিটার বেগে চলতেছে, তার মানে গাড়িটা 1 ঘন্টায় 80 কিলোমিটার যেতে পারবে যখন ওই বেগে চলবে। আবার একটা মানুষ যদি দৌড়াতে থাকে, আমি যদি বলি যে মানুষটা হচ্ছে কি বলবো 4 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে, তাহলে বোঝা গেল যে তিনি যেই বেগে দৌড়াচ্ছে ওই বেগে দৌড়াতে থাকলে তিনি 1 ঘন্টায় 4 কিলোমিটার যেতে পারবেন। তো এই জন্য বেগটা হচ্ছে আসলে একক সময়ে অতিক্রান্ত
দূরত্বটা কতটুকু ওইটা বোঝানো হয়। আচ্ছা, আর দ্রুতি দ্রুতি আর বেগ তাও অলমোস্ট সেম, কিন্তু এক্ষেত্রে পার্থক্য হচ্ছে বেগের ক্ষেত্রে যেমন আমরা একক সময়ে অতিক্রান্ত দূরত্বটাকে নির্ণয় করি বা বলতে হয়, দ্রুতির ক্ষেত্রে কিন্তু সেটা বলতে হয় না। এক্ষেত্রে বলতে হয় যে একটা গতিশীল বস্তু সময় পরিবর্তনের সাথে যে দ্রুত অতিক্রম করে সেটাই হচ্ছে তার দ্রুতি। তার মানে হচ্ছে না সরি, এই ক্ষেত্রেও কিন্তু একক সময় বলতে হবে। পার্থক্য আরেকটুকু আছে, সেটা হলো ব্যাগের ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট দিকে এই কথাটা বলতে হয়। অর্থাৎ একক সময়ে কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট দিকে যে দ্রুত অতিক্রম করে সেটা হচ্ছে তার বেগ। আর দ্রুতির ক্ষেত্রে হচ্ছে একটা গতিশীল বস্তু একক সময়ে যে দ্রুত অতিক্রম করে সেটা হচ্ছে তার দ্রুতি। তাহলে দুটার মধ্যে পার্থক্য কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারতেছেন, দুইটাই অলমোস্ট সেম, শুধু পার্থক্য হচ্ছে নির্দিষ্ট দিকে। মানে ব্যাগের সংজ্ঞাটা যখন বলবেন তখন বলতে হবে নির্দিষ্ট দিকে। তাহলে আমরা এটাকে কিন্তু অন্যভাবে বলতে পারি যে নির্দিষ্ট দিকে একটা গতিশীল বস্তুর দ্রুতি হচ্ছে তার বেগ। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? স্যার হ্যাঁ, স্যার স্যার এই স্লাইডের মধ্যে কি আপনার এই ইয়াগুলো আছে? আমি যে সংখ্যাগুলো বলছি, না জি স্যার। স্লাইডের মধ্যে আছে হচ্ছে ওই যে নিচে যেখান থেকে মেইনলি শুরু হয়েছে, আর আমি এগুলো বলতেছি একেবারেই বেসিক কথা আর কি, একেবারেই বেসিক স্যার কথা। এগুলো আর এটা স্লাইডের মধ্যে দিলে আমরা লিখে রাখতে পারলাম, যে এখান থেকে ইয়ে করতে পারতাম, তাছাড়া তো মনে থাকবে না স্যার এইভাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমি আপাতত আবার ওই যে নেক্সট শনিবারে এটা ক্লাস হবে, তো আমি ওই ক্লাসে দিয়ে দেবো, অসুবিধা নেই। জি মানে স্যার। ওই ক্লাসে হোক বা যদি তার আগে সম্ভব হয় আমি স্লাইড গ্রুপে দিয়ে রাখবো। ঠিক আছে? এগুলো মনে হচ্ছে যে পরীক্ষা প্রশ্ন আসবে, এই জন্য হ্যাঁ এগুলা। হ্যাঁ হ্যাঁ, এগুলো পরীক্ষা আসবে, সে কারণে আমি রিপিট করতেছি। জি স্যার। তো তাহলে তাহলে মনে আপনার থাকবে এমনি না আমাদের। মানে ধারণাটা তো পরিষ্কার নাকি, যে দ্রুতি হচ্ছে একটা গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে তার দ্রুতি। আর বেগ হচ্ছে নির্দিষ্ট দিকে একটা গতিশীল বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে তার বেগ। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে দ্রুতির ক্ষেত্রে নির্দিষ্ট দিক এই শব্দটা নাই, আর বেগের ক্ষেত্রে নির্দিষ্ট দিকে এটা বলতে হয়, মানে একটা নির্দিষ্ট দিকে যেতে হবে বস্তুটা। তো কাজে আমরা বলতে পারি নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর দ্রুতি হচ্ছে তার বেগ। এইটুকুই হচ্ছে পার্থক্য। এখন আসেন ত্বরণ। ত্বরণ যেমন আছে সেই সাথে আবার আরেকটা টার্ম আছে মন্দন। তো ত্বরণ এটাও আপনাদের পরিচিত শব্দ, আমরা অনেক সময় বলি না ত্বরান্বিত মানে দ্রুত, এরকম আর কি। তো ত্বরণ মানে হচ্ছে বইতে অবশ্য যে সংজ্ঞাটা, এটা আমি আগেও ক্লাস নেওয়ার সময় বলেছি, বই সংজ্ঞাটা ঠিক নেই, ভুল। বইতে বলে হচ্ছে কোনো গতিশীল বস্তুর আহ, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বই সংজ্ঞাগুলো কিন্তু এরকম এভাবেই বলা আছে, কোনো গতিশীল বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বাট এই সংজ্ঞাটা ভুল। ভুল এই কারণে, বেগের পরিবর্তন বললে কিন্তু বেগ বাড়তেও পারে, বেগ কমতেও পারে, তাই না? তাহলে যদি বেগ বাড়ে সেক্ষেত্রে ঠিক আছে যে ত্বরণ হলো, কিন্তু যদি বেগ কমে যায়, একটা গতিশীল বস্তু তো বেগ কমতেও পারে। আপনি যদি একটা চলন্ত গাড়ি, ড্রাইভার যদি ব্রেক কষেন, তাহলে গাড়িটার বেগ তো তখন আস্তে আস্তে কমতে শুরু করবে। তো এক্ষেত্রে তো বেগের পরিবর্তন হচ্ছে, আগে যে বেগে চলতেছিল গাড়িটা সে বেগ কিন্তু চলবে না, বেগের পরিবর্তন হচ্ছে মানে বেগ আস্তে আস্তে কমছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা ত্বরণ হবে না, তখন এটা হয়ে যাবে মন্দন। সেই কারণে আমি বলছি যে বইয়ের সংজ্ঞাটা ভুল। আপনারা একেবারে উপরের লেভেলের মানে ফিজিক্সের বইতেও কিন্তু সংজ্ঞাটা এইভাবেই দেওয়া আছে, যে সময়ের পরিবর্তনের সাথে কোনো গতিশীল বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এটা ভুল এই কারণে যে আসলে ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার হতে হবে। সময়ের পরিবর্তনের সাথে একটা গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। আর সময়ের পরিবর্তনের সাথে যদি একটা গতিশীল বস্তুর বেগ হ্রাস পায় তখন সেটা হবে মন্দন। তার মানে মন্দন হচ্ছে নেগেটিভ ত্বরণ। এগুলো পরীক্ষা আসে এই সংজ্ঞাগুলা। তো তাহলে আমার মনে হয় ত্বরণ এবং মন্দন এই দুটা টার্ম আপনারা ক্লিয়ার। পরীক্ষায় আসার মতো আসলে এখানে বেগ, দ্রুতি, ত্বরণ, মন্দন, সরণ, এই পাঁচটা টার্ম পরীক্ষায় আসে, সংজ্ঞা হিসেবে আসে। তো ওরেডি হওয়ার কোনো কারণ নেই, আমি দিয়ে দিব এগুলা। আচ্ছা, তারপর গুলো তো অলরেডি আছে। গতি। গতি হচ্ছে ওই সে একই কথা, সরণ বা গতি একই রকম।
সময়ের সাথে যদি কোনো ব্যক্তি বা বস্তু অবস্থান পরিবর্তন হয় তাহলে সেই বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় গতি। তো গতি হচ্ছে বলা হচ্ছে এখানে পরম গতি আছে, আর একটা হচ্ছে আপেক্ষিক গতি। তো পরম গতি বলতে মানে বোঝানো হয় স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু গতিশীল হলে তখন সেটাকে বলা হয় পরম গতি। আর আপেক্ষিক গতি হচ্ছে যে মানে যদি কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে একটা স্থির বস্তু গতিশীল হয় তখন তাকে বলা হয় আপেক্ষিক গতি। আমি এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। পরম গতিটাকে বলা হচ্ছে স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু গতিশীল হলে, ধরেন আপনি একটা চেয়ারে বসে আছেন রাস্তার পাশে, আপনি বসে বসে দেখতেছেন আপনার পাশ দিয়ে একটা গাড়ি চলে গেছে, তাহলে আপনি কিন্তু স্থির এবং আপনার সাপেক্ষে কিন্তু ওই বস্তুটা গতিশীল। আপনি দেখলেন যে আপনাকে ক্রস করে চলে গেছে পাশ দিয়ে, তাহলে ওই যে গতিশীল বস্তুটা, ওই গতিশীল বস্তুটার ওই গতিটাকে বলা হবে পরম গতি, কারণ আপনার সাপেক্ষে ওই বস্তুটা কিন্তু আসলেই গতিশীল ছিল। আর আপেক্ষিক গতি হচ্ছে একটা গতিশীল বস্তুর সাপেক্ষে যদি একটা স্থির বস্তু গতিশীল হয় তখন তাকে বলা হবে আপেক্ষিক গতি। অর্থাৎ এটা আপেক্ষিকভাবে আসলে গতিশীল, সত্যিকার অর্থে গতিশীল না। এক্সাম্পল হচ্ছে আমরা ধরেন আমি এখন বসে বসে আপনাদেরকে ক্লাস করাচ্ছি, আপাত দৃষ্টিতে আপনি তো এমনি দেখলে বলবেন যে আমি হচ্ছে স্থির, কিন্তু আরেকটা দৃষ্টিতে হচ্ছে আমি গতিশীল। কিভাবে? সেটা হচ্ছে পৃথিবী যেহেতু গতিশীল, মানে ঘূর্ণায়মান অবস্থায় আছে, আমি পৃথিবী পৃষ্ঠের উপর বসে আছি, কাজে আমিও কিন্তু ঘূর্ণায়মান অবস্থায় আছি। তাহলে আমি পৃথিবীর সাপেক্ষে, অর্থাৎ এই যে একটা গতিশীল বস্তুর সাপেক্ষে আমিও গতিশীল, স্থির হয়েও কিন্তু আমি গতিশীল। আমার এই গতিটাকে বলা হবে আপেক্ষিক গতি, মানে আপেক্ষিকভাবে আমি গতিশীল, প্রকৃতপক্ষে আমি গতিশীল নয়। কারণ আমি যদি প্রকৃতপক্ষে গতিশীল হতাম তাহলে ওইটা হয়ে যেত পরম গতি। আপনারা কি দুইটার কনসেপ্ট বুঝতে পেরেছেন? মানে পরম গতি এবং আপেক্ষিক গতি। জি স্যার। আচ্ছা, এখন আসি যে এই দুইটা হচ্ছে মানে প্রধান প্রকার আর কি। প্রধান না, সরি, মানে ইয়ের ভিত্তিতে কোনো বস্তুর সাপেক্ষে যদি আমরা গতি সংজ্ঞা দিতে যাই তাহলে সেই সাপেক্ষ হচ্ছে এই দুই ধরনের গতি, পরম গতি এবং আপেক্ষিক গতি। আর এমনিতে প্রধানত গতি হচ্ছে 5 ধরনের হয়: সরল রৈখিক গতি, ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি এবং চলন গতি ও স্পন্দন গতি। সরল রৈখিক গতি, এটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে একটা গতিশীল বস্তু যদি সরল পথে চলমান অবস্থা থাকে বা সরল পথে একটা বস্তুর যে গতি সেটি হচ্ছে সরল রৈখিক গতি, সরল পথে যাবে, এটা সোজা। আর যদি বাধা পায় তাহলে সেটা থেমে যেতে পারে অথবা তার গতির দিকও পরিবর্তন করতে পারে। কিন্তু যদি তার গতিপথটা কোনো বাধা মুক্ত থাকে আর কি, তাহলে সে সরল পথে যদি চলমান অবস্থা থাকে তখন সে গতিকে বলা হবে সরল রৈখিক গতি। আর ঘূর্ণন গতি, কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চতুর্দিকে বৃত্তাকার পথে গতিশীল থাকে তবে সেই গতিকে বলা হয় ঘূর্ণন গতি। যেমন ঘড়ির কাঁটা, এই যে কেন্দ্রের মধ্যে কাঁটাগুলা একটা পিনের সাহায্যে আটকানো থাকে আর ওই কাঁটাগুলো ঘুরতে থাকে, তাহলে এটাই তো এখানে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চতুর্দিকে যদি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থা থাকে তখন তাই সেই গতিকে বলা হবে ঘূর্ণন গতি। আর পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত মানে হচ্ছে ক্রমানুসারে, অর্থাৎ একই কাজ বারবার করা। তাহলে এটা হচ্ছে কোনো গতিশীল কণার গতি যদি এমন হয় এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। যেমন ফ্যান, মানে আমাদের সিলিং ফ্যান হোক, টেবিল ফ্যান হোক বা প্যাডেস্টাল ফ্যান হোক, যেই ফ্যানই হোক না কেন, আপনি ধরেন 3টা পাখা, এখন 5 পাখারও ফ্যান আছে, ধরেন 3টা পাখাই, আপনি কোন একটা পাখার মধ্যে একটা দাগ দিয়ে দিলেন এবং আপনি ধরেন ফ্যানটা বন্ধ অবস্থায় ওই পাখাটা কোথায় আছে তারপর আপনি চালু করলেন, দেখবেন কি ফ্যানটা ঘুরতেছে এবং ওই পাখাটা কিন্তু ওই জায়গাটা বারবার অতিক্রম করে যাচ্ছে। এই যে একটা মানে ঘূর্ণনশীল গতি, মানে এখন এই পাখার মধ্যে কিন্তু অসংখ্য কণা আছে, তা আমরা একটা কণার কথাই বলছি যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে যদি একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম, নির্দিষ্ট সময় পর পর কেন বলা হচ্ছে, আসলে এই পর্যায়বৃত্ত মানে গতিশীল বস্তুগুলো সাধারণত সমবেগে চলে, একই বেগে চলে। এখন আহ বলতে পারেন যে স্যার ফ্যান কি একই বেগে চলে? হ্যাঁ, একই বেগে চলে।
ফ্যানের রেগুলেটর থাকলো, আপনি রেগুলেটরটা যে জায়গায় সেট করে দিবেন, মানে ওই জায়গায় যতটুকু ব্যাগ থাকার কথা ওই ব্যাগে কিন্তু ফ্যান, যে পর্যন্ত আপনি পরিবর্তন না করবেন রেগুলেটর, ওই ব্যাগে কিন্তু চলতে থাকবে সারাক্ষণ। আপনি যদি আবার রেগুলেটরের গতি চেঞ্জ করে দেন, তাহলে আবার সেই ব্যাগেই চলতে থাকবে। তার মানে কি, এই জন্য বলা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর। নির্দিষ্ট সময় পর পর মানে কি, যেহেতু তার একটা সমবেগ কাজ করতেছে ওখানে। সমবেগ মানে কি, তাহলে একটা নির্দিষ্ট সময় তার মানে বেগটা হবে একই বেগ। কাজেই সে নির্দিষ্ট সময় পর পর তার অতিক্রান্ত দূরত্বটাও কিন্তু সেম হবে। এটার আরেকটা ইয়ে হলো, এই যে ফ্যান যে ঘুরে, আপনারা ফ্যান কিনতে গেলে বাজারে, যারা জানেন তো জানেন, আপনাদের যদি জানা থাকে ভালো, আর জানা যদি না থাকে তাহলে আজকে জেনে নেন যে ফ্যান কিনতে গেলে এটা সবাই জানে, ওই যে 56 ইঞ্চি ফ্যান, 48 ইঞ্চি ফ্যান, মানে ওটার উপর ভিত্তি করেছে ফ্যানের পাখাগুলো বড় ছোট হয়। কিন্তু আরেকটা জিনিস যেটা টেকনিক্যাল পয়েন্ট জানার বিষয় আছে, সেটা হচ্ছে আরপিএম, অর্থাৎ রোটেশন পার মিনিট। অর্থাৎ একটা ফ্যান যখন তৈরি করা হয়, তখন বিভিন্ন কোম্পানি ফ্যান তৈরি করে, এবং বিভিন্ন কোম্পানির ফ্যানের মধ্যে আসলে পার্থক্যগুলা কোথায়। আমরা অনেক সময় বলি যে এই কোম্পানির ফ্যান ভালো বা ওই কোম্পানির ফ্যান ভালো, কিন্তু এখন আসলে কোনটা ভালো এটা আপনি কিভাবে বিবেচনা করবেন? আমরা তো শুনে শুনে ভালো বলি। ওই হয়তো অন্য তিনজনের কাছে শুনছি যে ওই যে কি বলে, জিএফসি ফ্যান ভালো, পাকিস্তানি। হ্যাঁ, তারপরে হচ্ছে আরো কিছু আছে, ওই যে আপনার যেমন একসময় আমাদের বাংলাদেশি ন্যাশনাল ফ্যান ভালো ছিল, সিটি ফ্যান্টাসি ফ্যান ভালো। এছাড়াও আরো কিছু ব্র্যান্ড আছে এখন, ওই ব্র্যান্ডের ফ্যান গুলো ভালো। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এগুলো হচ্ছে শোনা কথা দিয়ে আমরা ভালো হিসেবে মেনে নিই বা ইউজ করেও ভালোই পাই। কিন্তু আপনি যদি টেকনিক্যালি দেখতে যান, কিভাবে বিচার করবেন যে কোন ফ্যানটা ভালো, তাহলে বিচারের পয়েন্ট গুলা হচ্ছে যে প্রথমত, যে ওই ফ্যানের, ফ্যান তো একটা মেটাল দিয়ে তৈরি, ওটা আসলে কি মেটাল দিয়ে তৈরি, ওটা যদি আপনি জানতে পারেন। এবং দেখবেন অনেক সময় দোকানদাররা কিন্তু গেলে বলে যে এটা একেবারে অ্যালুমিনিয়ামের ব্লেড। কেন এই কথাটা বলে? মানে ওরা হয়তো বুঝে বলুক বা না বুঝে বলুক, এইটুকু হয়তো তালিম নিয়ে আসে যে অ্যালুমিনিয়ামের ব্লেডের ফ্যান ভালো। এখন আমি আরেকটু বলি যে আসলে কেন অ্যালুমিনিয়ামের ব্লেড বলে বা কেন ভালো। এক নম্বর হচ্ছে অ্যালুমিনিয়ামে জং ধরে না। আপনার যদি অন্য দস্তা বা লোহা জাতীয় কিছু দিয়ে ব্লেড গুলো তৈরি করা হয়, এগুলোর মধ্যে কিন্তু জং ধরবে। অ্যালুমিনিয়ামের ব্লেড হলে জং ধরে না। দুই নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম কিন্তু ওজন হয় কম। আর যদি আপনার দস্তা বা অন্য কোনো মেটাল দিয়ে তৈরি হয়, তাহলে ওই ফ্যানের ওজন হবে বেশি। তো এতে কি হবে সমস্যা? সমস্যা হবে, আপনার যদি ব্লেডের ওজন বেশি হয়, তাহলে কিন্তু আপনার ফ্যান আস্তে আস্তে ঘুরবে, বাতাস অত মানে ছড়াবে না বা কম বাতাস দিবে। সেই জন্য অ্যালুমিনিয়ামের ফ্যান ভালো। আর ওটাও ওই জন্য বললাম যে যারা দোকানদার বা সেলসম্যান থাকে, ওরা এবার যেটা বুঝে বলুক না বুঝে বলুক, মানে ওরা জানে যে আসলে অ্যালুমিনিয়াম ব্লেডের ফ্যান ভালো, সেই কারণে কাস্টমারদেরকে বলতে থাকে যেটা অ্যালুমিনিয়াম ফ্যান। কিন্তু আপনারা যদি প্রকৃতপক্ষে সেটা বুঝতে পারেন যে আসলে এটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি কিনা, তাহলে তো ভালো। কারণ অ্যালুমিনিয়ামের ফ্যান, যদি ফ্যান ব্লেড গুলো যদি অ্যালুমিনিয়ামের তৈরি হয়, তাহলে নিঃসন্দেহে ওই ফ্যান ভালো হবে, কারণ এটা ওজন কম হবে, বাট এটা জংও ধরবে না, বাতাস বেশি দিবে। এটা গেল একটা সাইড। এবার আসুন আরেকটু টেকনিক্যাল দিকে যাই, সেটা হচ্ছে আরপিএম, যেটা আমি বলছিলাম, রোটেশন পার মিনিট। আরপিএম মানে হচ্ছে যে প্রতি মিনিটে এটা কতবার ঘুরবে ফ্যানটা। এখন এটা বিভিন্ন ব্র্যান্ডের ফ্যান, মানে কোম্পানিগুলো যখন তৈরি করে, তখন বিভিন্ন ব্র্যান্ডের ফ্যান কিন্তু বিভিন্ন আরপিএম এর পাওয়া যায় মার্কেটে। হ্যাঁ, তো এটা আপনারা একটু দেখে নেবেন, এই স্পেসিফিকেশন গুলা ছোট্ট করে হয়তো লেবেল লাগানো থাকে, ওখানেও লেখা থাকে, অথবা বাক্সের গায়ে লেখা থাকে, মানে কোনো না কোনো জায়গায় লেখা থাকবেই। তো এই জন্য আরপিএমটা যত বেশি হবে, তার মানে বুঝতে হবে ফ্যানটা কিন্তু তত বেশি ঘুরবে, মানে প্রতি মিনিটে তত বেশিবার ঘুরবে এটা, যত বেশি হবে আরপিএম। তো এটা আবার কিন্তু এরকম না যে একেবারে মার্কেটে 10-12 আরপিএম ধরনের আরপিএম এর ফ্যান পাওয়া যায়, তা না। ওই নির্দিষ্ট হয়তো 2-3 ধরনের আরপিএম এর পাওয়া যায়, তার মধ্যে আপনি দেখবেন যে বেশি আরপিএম এর ফ্যান কোনটা। এটা গেল 2। 3 নম্বর হলো যে কত ওয়াটের ফ্যান আপনি কিনতেছেন। যত বেশি ওয়াটের ফ্যান হবে, যেমন একসময় মার্কেটে কিন্তু যে ফ্যানগুলো আসতো 80 ওয়াটের, তার মানে ওই ফ্যানটা কিন্তু আপনার বিদ্যুৎ খরচ বেশি হবে। আর ইদানিং কালে যেমন আপনার
70 ওয়াট 60 ওয়াটের ফ্যানও কিন্তু পাওয়া যায় এবং আরপিএম বেশি। তার মানে অল্প বিদ্যুৎ খরচে বেশি বাতাস দিবে, বেশি ঘুরবে। এই বিষয়গুলো হচ্ছে আসলে একটা ফ্যান ভালো কি খারাপ এটা বিচার করার আহ, মূল ফ্যাক্টর আর কি, বা প্যারামিটার। যাক, আমি পর্যাবৃত্ত গতি বলতে গিয়ে আমি অন্যদিকে চলে গেছি। তাহলে এই ফ্যানের গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। এখন চলন গতি কি? চলন গতি হচ্ছে যে বস্তু কোনটা, এটাও কিন্তু একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করবে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাও কিন্তু ঘূর্ণন গতির মতোই, বাট এটা এক জায়গায় থাকবে না, এটা ঘুরবে এবং অবস্থানের পরিবর্তন করবে। যেমন গাড়ির চাকা, এটাও কিন্তু দেখেন ওই যে ঘড়ির কাঁটার সাথে যদি কম্পেয়ার করেন, ঘুরতেছে যেরকম এরকম ঘুরতেছে, ফ্যানের সাথে কম্পেয়ার করলে সেই একই অবস্থা, ঘুরতেছে একটা অক্ষের চতুর্দিকে। কিন্তু ফ্যান জায়গা থেকে চলে যায় না অন্যদিকে, ঘড়ি জায়গা থেকে অন্যদিকে চলে যায় না, বাট গাড়ির চাকা কিন্তু এক জায়গায় থাকে না, মানে ঘোরা মানে হচ্ছে গাড়ি দৌড়ে অন্যদিকে চলে যায়। এটাই হচ্ছে চলন গতি। আর স্পন্দন গতি, স্পন্দন গতি হচ্ছে পেন্ডুলাম, মানে হলো একটা পর্যায়কাল বা একটা পূর্ণ দোলন বা কম্পন সম্পন্ন করার জন্য যদি একটা সাম্য অবস্থা থেকে একটা গতিশীল বস্তু তার উভয় দিকে বিস্তার লাভ করে আবার পূর্ব অবস্থায় ফিরে আসে। তার মানে আপনি মনে মনে চিন্তা করেন, আপনারা মনে মনে চিন্তা করেন যে একটা দোলনার মধ্যে যে দোল খাওয়া হয় বা একটা পেন্ডুলাম, আপনি যদি টান দিয়ে ছেড়ে দেন তাহলে দেখবেন এটা দুই দিকে দুল খাচ্ছে মাঝখানে আসতেছে। এটা হিসাবটা কিভাবে হয়? হিসাবটা হচ্ছে এটা একদম সাম্য অবস্থা, মানে মাঝখান থেকে যে কোনো একদিকে গেল, তারপর হলো আবার করে উল্টো দিকে যাওয়ার সময় কি করতেছে, মাঝখানে টাচ করে আবার উল্টো দিকে যাচ্ছে, তারপর আবার মাঝখানে আসতেছে। এই যে কাজটা করলো, তাহলে দেখেন বাম দিকে অর্ধেক, ডান দিকে অর্ধেক, তাহলে প্রথম বাম দিকে গেল, আবার পুরো ডান দিকে গেল, তাহলে কত, দেড়, আবার ডান দিক থেকে মাঝখানে আসলো, এই হলো আরো আধা, তাহলে দুই। এই যে পুরা, তাহলে দুই মানে কি হলো, যে পুরো একটা সাইকেল বা একটা বৃত্ত কিন্তু কমপ্লিট করলো। মানে এক একবারে গেল এই পাশে, আবার এই পাশ থেকে ওই পাশে গেল, এই পুরা একটা সাইকেল কমপ্লিট হলো। এটা হচ্ছে স্পন্দন গতি। এখন আসেন যে গতির সমীকরণ আছে কিছু, এবং এখানে আমি সমীকরণে যে সংকেতগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে প্রচলিত সংকেত। প্রচলিত সংকেত মানে হচ্ছে সাধারণত এই অ্যালফাবেট বা এই চিহ্নগুলো দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড মানুষ বুঝে আর কি, যে কোনটা দিয়ে কি বোঝানো হয়। আপনি এমন না, ধরা বাঁধার নিয়ম নাই যে এখানে এস এর জায়গায় আপনি কে ব্যবহার করতে পারবেন না, কিংবা ভি এর জায়গায় আপনি ওয়াই ব্যবহার করতে পারবেন না, কিন্তু ব্যবহার করলে আপনাকে বলে দিতে হবে যে আপনি কোনটা দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন। আর এই সংকেতগুলো যদি ব্যবহার করেন, আপনি যদি কোনো কারণে নাও বলেন বা ভুলবশত যদি নাও বলেন বা লিখেন, তাও কিন্তু বুঝতে পারবে যারা মানে ফিজিক্স বা সায়েন্সের, এরা বুঝতে পারবে যে কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে, কারণ এগুলো হচ্ছে প্রচলিত সংকেত। তো গতির চার ধরনের সূত্র আছে। প্রথম সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। এখানে এস কি? এস হচ্ছে সরণ, ভি হচ্ছে শেষ বেগ, টি হচ্ছে টাইম বা সময়। তার মানে হচ্ছে সরণ সমান বেগ ইনটু সময়। এই সূত্র দিয়ে আপনি একটা গতিশীল বস্তুর যদি বেগ জানা থাকে এবং এটা চলমান অবস্থায় কতক্ষণ যাবত চলতেছে, আপনি যদি সময়টা থাকে, তাহলে বেগ আর সময় গুণ করলে তার অতিক্রান্ত দূরত্ব বা সরণটা আপনি পেয়ে যাবেন। সেকেন্ড সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তো এখানে ভি মানে একটু আগে বলেছি আমি শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। আদি বেগ মানে হচ্ছে বস্তুটা যেই বেগে যাত্রা শুরু করলো, প্রথম বেগটা, ওটা হচ্ছে ইউ, প্লাস এটি। এ মানে হচ্ছে অ্যাসেলারেশন, ইংরেজিতে সংক্ষিপ্ত এ। এ মানে হচ্ছে আসলে ত্বরণ, ত্বরণের সংকেত এ দিয়ে বোঝানো হয়। টি মানে টাইম। তার মানে আপনি যদি একটা গতিশীল বস্তুর আদি বেগ বা সে যখন যাত্রা শুরু করলো তখন তার বেগটা কত ছিল সেই বেগটা জানা থাকে, এবং তার ত্বরণটা, সে তো চলমান আছে, তাহলে তার ত্বরণটা কত, ত্বরণ মানে আমি একটু আগে বলেছিলাম যে একক সময়ে কি পরিমাণ বেগ বৃদ্ধি পাচ্ছে, সেটাই তার ত্বরণ। তাহলে ত্বরণটা যদি জানা থাকে এবং আপনি ধরেন নির্দিষ্ট একটা সময়, ধরেন 5 সেকেন্ড সময়ের জন্য আপনি এই ক্যালকুলেশনটা করবেন, তাহলে টি হচ্ছে 5। এই সমীকরণে আপনি যদি আদিবেগ প্লাস ত্বরণ
এবং সময় এই দুটো গুণ করে বসাই দেন, তাহলে এই দুটোর যোগফলই হবে শেষ বেগ। অর্থাৎ গাড়িটা ওই যে 5 সেকেন্ড সময় পরে তার বেগ কত হবে সেটা আপনি কিন্তু এই সূত্র দিয়ে বের করে বলতে পারবেন। দেন থার্ড ফর্মুলা হচ্ছে s equal to ut প্লাস হাফ at স্কোয়ার। এটাও দেখেন ওই যে 1 নম্বর সূত্র কিন্তু s, এখানেও s, এই দুই s কিন্তু একই জিনিস, স্মরণ। এখন বলতে পারেন তো তাহলে ওইটা ভেবে লিখা আবার এটা ভেবে কেন? এখন দেখেন আপনার হাতে কিন্তু সবসময় যে সব মান বা সব তথ্য থাকবে বা সব তথ্য যে আপনি পাবেন জানা থাকবে সেটা তো নাও হতে পারে। যেমন প্রথম ফর্মুলাটা হচ্ছে আপনি যদি শেষ বেগ এবং সময়টা জানা থাকে তাহলে আপনি অতিক্রান্ত দূরত্ব বা সময়টা বের করে সরণটা বের করে বলতে পারবেন। আর থার্ড সূত্র যেটা, এই ক্ষেত্রে কিন্তু কিছু আপনাকে প্যারামিটার জানতে হবে, সেটা হচ্ছে আদি বেগ জানতে হবে, সময় জানতে হবে, এ মানে ত্বরণ জানতে হবে। এই তিনটা জিনিস যদি জানা থাকে তাহলে সূত্র অনুসারে আপনি কিন্তু এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বা সরণটা পেয়ে যাবেন। ফোর্থ হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2as, অর্থাৎ শেষ বেগের বর্গ সমান হবে আদি বেগের বর্গ যোগ ত্বরণ ইনটু সরণ, তাকে 2 দিয়ে গুণ করে এবার যোগ করে দিলে তখন আপনি শেষ বেগের বর্গফলের সমান পাবেন। এই চারটা হচ্ছে গতির সমীকরণ। অর্থাৎ এই চারটা সমীকরণ ব্যবহার করা হয় সাধারণত ফিজিক্সের ছোটখাটো কিছু ম্যাথ করতে গেলে। তখন আপনাকে যখন তথ্য দিয়ে দিবে, তথ্য দিয়ে দিলে তখন আপনি ওই তথ্যের মানগুলা এই সূত্র কোন সূত্রের সাথে মিলে, অর্থাৎ কোন সূত্রে অনুসারে আপনি তথ্যগুলা পাচ্ছেন সেই সূত্রটা অ্যাপ্লাই করলেই কিন্তু আপনি অজানা মান পেয়ে যাবেন। আচ্ছা, আমি ওই লাস্ট মনে হয় এই যে নিউটনের গতিসূত্র সম্পর্কে একটু কথা বলেছিলাম, কাজে আমি ওখানে যাব না। হ্যাঁ, হোমিওপ্যাথির নিয়ম নীতি কিছু নীতি এটার বলা হয়নি ওই দিন, আমি জাস্ট সূত্রগুলো ব্যাখ্যা করেছিলাম। হোমিওপ্যাথির নিয়ম নীতিতে আছে প্রথমে হচ্ছে সদৃশ নীতি, সেকেন্ড হচ্ছে সূক্ষ্ম এবং ক্ষুদ্রতম মাত্রা নীতি, থার্ড হচ্ছে শক্তিকৃত ঔষধ ব্যবহার নীতি। সদৃশ নীতি মানে হচ্ছে এটা তো একেবারে হোমিওপ্যাথির প্রিন্সিপাল, ওই যে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, মানে এটা ওই দিনে বলেছিলাম যে আমাদের যে শ্রদ্ধেয় ডক্টর স্যামুয়েল হেনিম্যান উনি তো আবিষ্কার করেছেন প্রথম যে যে ঔষধ দ্বারা আমাদের যে রোগটা ভালো হয় আসলে ওই ঔষধ ঔষধ বা সেই ওষুধের উপাদান তিনি যখন প্রথম নিজের উপর প্রয়োগ করেন বেশি মাত্রায় বা স্থূল মাত্রায়, তখন দেখা গেছে ওনার মধ্যে কিছু রোগ লক্ষণ বা শরীরের কিছু ব্যতিক্রমতা পরিলক্ষিত করেনি। তারপর উনি কি করলেন যে ওই ঔষধটাই বা ওই ঔষধের উপাদানটাই সূক্ষ্ম মাত্রায় আবার ব্যবহার করা শুরু করলেন। তখন তিনি দেখলেন যে ওনার ওই রোগ লক্ষণগুলো আস্তে আস্তে হারিয়ে গেছে বা তিনি সুস্থ হয়ে ওঠেন। তাহলে এটা থেকে কি বোঝা যায়? এটা ওই যে নিউটনের থার্ড ল, যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ যেটা নাকি রোগ সৃষ্টি করতেছে সেটা দিয়ে আবার রোগকে ধ্বংস করা যাচ্ছে বা বিনাশ করা যাচ্ছে, যেহেতু তার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। শুধু বিষয়টা হচ্ছে এই যে স্থূল মাত্রায় ব্যবহার করলে তখন কিন্তু রোগ লক্ষণ বেরিয়ে আসবে, আর যদি সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করেন তখন আস্তে আস্তে তার রোগ দুর্ভোগ বা তার যে রোগ লক্ষণগুলো আস্তে আস্তে হারায় যাবে। তো কাজে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হোমিওপ্যাথির। এই জন্য গুরুত্বপূর্ণ আপনারা ফিউচারে যখন ডাক্তার হয়ে আছে না যে কিছু কিছু মেডিসিন আপনারা যখন ডাইলেশন করে দিবেন পেশেন্টকে, অর্থাৎ মেডিসিন তো আর সরাসরি খেতে পারবেন না, আপনারা হয়তো ডিস্টিল ওয়াটারে দিবেন কোনো কোনো মেডিসিন। সেই ক্ষেত্রে আপনারা ডিস্টিল ওয়াটারে কতটুকু ডিস্টিল ওয়াটারের সাথে কতটুকু মূল মেডিসিন মিক্স করবেন সেই পদ্ধতি কিন্তু আপনাদের জানতে হবে, এবং সেটার জন্য আপনাদের ফার্মাকোপিয়া সাবজেক্টও আছে। হ্যাঁ, ফার্মাকোপিয়া, ফার্মাকোপিয়া এন্ড ফার্মেসি এই সাবজেক্টটার আসলে কাজ কি? এই সাবজেক্টের আসলে কাজ হচ্ছে যে আপনারা কোন ভেষজ থেকে বা কোন খনিজ থেকে বা কোন উদ্ভিজ্জ থেকে, উদ্ভিজ্জই তো ভেষজ, মানে খনিজ, প্রাণীজ এবং উদ্ভিজ্জ, এই তিন ধরনের কোনটা থেকে কোন ধরনের ঔষধি উপাদান আপনারা পেতে পারেন এই বিষয়গুলা সম্পর্কে ধারণা, প্লাস হচ্ছে যে আপনারা ধরেন উদ্ভিদ থেকে তো যখন পাবেন যে ভেষজটা পাবেন
সেটা তো একেবারে ওষুধ হিসেবে খেতে পারবেন না। ওটাকে একটু আপনার ওষুধের মতো করে আপনাকে প্রক্রিয়াজাত করে ওষুধের মতো করে রেডি করতে হবে। এবং রেডি করলে সেটা প্রথমে হয়, এটাকে মাদার টিংচার বলা হয়। মাদার টিংচার, যেটা আমরা সংকেত হিসেবে ওই যে থিটা বা আসলে সবাই কিউ বলে, আসলে এটা অ্যাকচুয়ালি কিউ না, এটা হচ্ছে থিটা। আহ এই কিউ বলি যেহেতু সবাই কিউ বলে। এটা হচ্ছে মাদার টিংচার। তার মানে এটা হচ্ছে উদ্ভিজ্জ যে মূল যে আরক বা উদ্ভিজ্জ ইয়ে থেকে, ভেষজ থেকে যে মূল ঔষধিটা প্রথমে পাওয়া যায় বা বের করা হয়। তো এই বের করার ফর্মুলা বা সেগুলো এগুলো হচ্ছে ফার্মাকোপিয়াতে আছে এবং ফার্মাসি সাবজেক্টে আছে। হ্যাঁ, ফার্মাকোপিয়া এবং ফার্মাসি সাবজেক্টে আছে। তো সেই ফার্মাকোপিয়া বা ফার্মেসি আপনাদের অবশ্য যে সিলেবাস আছে, এই সিলেবাসে ওই ধরনের ফর্মুলা টর্মুলা এগুলো কিছুই নেই। তো এখানে হচ্ছে আসলে জাস্ট দেখবেন যে আপনার ফার্মাসি ফার্মাকোপিয়াতে পরীক্ষা পাশ করার মতো কিছু হাবিজাবি কোশ্চেন পত্র আছে, এগুলোই আছে। কিন্তু আমি যেগুলো বলতেছি এগুলো হচ্ছে যদি আপনি প্রকৃতপক্ষে ডাক্তার হয়ে আপনি তো ইয়েতেও যেতে পারেন, তাই না? একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি, হোমিওপ্যাথিক ফার্মাসিউটিক্যালস কোম্পানি তো আপনি একজন ফার্মাসিস্ট হিসেবে কাজ করার ইচ্ছা থাকতে পারে। তখন আপনাকে কিন্তু ওই ধরনের ফার্মাকোপিয়া বা ফার্মাসি সাবজেক্ট পড়তে হবে। হায়ার স্টাডির ফার্মাকোপি ফার্মাসি সাবজেক্ট আছে, যেখানে নাকি বিভিন্ন মেডিসিন কিভাবে তৈরি করতে হয় বা তার ফর্মুলা গুলা কিভাবে হয়, এই সমস্ত বিষয়গুলো আছে। হ্যাঁ, তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আপনি যদি মানে অ্যালোপ্যাথির কনসেপ্ট এবং হোমিওপ্যাথি কনসেপ্ট হচ্ছে কমপ্লিটলি বিপরীত। এই জন্য বিপরীত, অ্যালোপ্যাথিতে একজন ডাক্তার কি করে, যখন ধরেন আমি সিম্পল উদাহরণ দিই, যে কেউ এই সাধারণ জ্বর নিয়ে গেল, ধরেন 100 ডিগ্রি বা 100.something ডিগ্রি জ্বর নিয়ে গেল একজন ডাক্তারের কাছে। তখন ডাক্তার কিন্তু তাকে প্রাপ্তবয়স্ক হইলে সিম্পল আপনার ওই যে নাপা বা প্যারাসিটামল 500 mg ট্যাবলেট খেতে দিবে যদি প্রাপ্তবয়স্ক হন। কিন্তু যদি ওই ব্যক্তি এমন হয় যে 102 ডিগ্রি জ্বর নিয়ে গেছেন, তখন কি করবেন? তখন তাকে হয়তো দেখা যাবে সিম্পল নাপা যেটা বা প্লেন নাপা যেটা ওটা দিবেন না, ওনাকে হয়তো নাপা এক্সট্রা বা নাপা এক্সটেন্ড দিবেন। এটা গেল একটা দিক। আরো একটা দিক হলো যে ওই যে যদি স্বাভাবিক জ্বর বা স্বাভাবিক তাপমাত্রা নিয়ে যান, তখন হয়তো তাকে ডাক্তার বলবে যে আপনি সকালে একটা রাতে একটা খাবার পর খাবেন প্যারাসিটামল। কিন্তু যদি 102 ডিগ্রি 3 ডিগ্রি হয়ে গেছে, তখন ডাক্তার বলবে 6 ঘন্টা পর পর করে খাওয়াইতে হবে। ইভেন সিঙ্গেল না, ডাবল ডোজও দিতে পারেন। হ্যাঁ, মানে একসাথে দুইটা। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে অ্যালোপ্যাথি থেকে। তাহলে আমি যে এক্সাম্পলটা দিলাম এটা থেকে কি বোঝা যাচ্ছে, যে অ্যালোপ্যাথিতে যদি রোগের শক্তি তীব্র হয় বা রোগ ভোগটা যদি বেশি হয়, তখন কিন্তু ঔষধের মাত্রা বা প্রয়োগ বৃদ্ধি করা হয়, স্থূল মাত্রায় ওষুধ প্রয়োগ করা হয়। আর আমাদের হোমিওপ্যাথি হচ্ছে ঠিক তার উল্টোটা, যে আপনার আহ, যদি আপনি স্থূল মাত্রায় মানে ওষুধ অ্যাপ্লাই করেন, তাহলে মনে করেন যে পেশেন্টের কিন্তু রোগ শক্তি আরো বেড়ে যাবে, মানে রোগ ভোগ আরো বেড়ে যাবে। আপনাকে সূক্ষ্ম মাত্রায় অ্যাপ্লাই করতে হবে, তখন ওষুধের শক্তি বেড়ে যাবে এবং পেশেন্টের রোগ ভোগ কিন্তু কমে আসবে। এখন এই এই বিষয়টা যদি আপনাদের মাথায় না রাখেন বা মাথায় না থাকে, আপনারা যদি ওই অ্যালোপ্যাথির কনসেপ্টে মানে মনে করেন যে না, এই পেশেন্ট তো আগে একটু কম ছিল, যে এখন রোগটা একটু তীব্র, তাহলে আমি তাকে ওষুধের মানে ইয়ে বাড়াই দিই, তাহলে মনে করবেন যে উল্টা হিতে বিপরীত হয়ে যাবে। যেমন আমি মজার কথা বলি যে এরকম কিন্তু আমি কিছু কিছু পেশেন্ট পাই। মানে কারণ ওই যে একদিন আমি বলেও ছিলাম যে আমার কাছে বেশিরভাগ পেশেন্টই আসে একটু ক্রনিক টাইপের, এবং যারা ধরেন 4 বছর 5 বছর ইভেন 6 7 বছর বিভিন্ন বড় বড় অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিয়ে তারপর হয়তো যখন সুফল আসে নাই, তারপরে ওই যে যার নাই কোনো গতি তার আছে হোমিওপ্যাথি, মানে সেরকম করে আসেন আর কি। তো এখন ওনারা যেহেতু অনেক ডাক্তার দেখা দেখে আসেন, অনেক ধরনের ঔষধ অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে হাইপার অনেক ওষুধ টষুধ খেয়ে আসেন, তো ওনারা তো আসলে ওইভাবে অভ্যস্ত। এখন করে কি, যে একজন পেশেন্ট যখন প্রথমে যত তীব্র ইয়ে নিয়ে মানে অসুস্থতা নিয়ে আসুক, মানে আমি তো একজন ডাক্তার হিসেবে তাকে পর্যায়ক্রমিক ভাবেই কিন্তু ট্রিটমেন্টটা দিব, মানে ধরেই কিন্তু আমি তাকে মানে অসংখ্য ওষুধ দিতে পারবো না। এক, এবং এটা তো নিয়মও নাই। আমাকে অ্যাকচুয়াল প্রবলেম আইডেন্টিফাই করে তাকে যত কম ওষুধ দেওয়া যায়, প্রকৃত ওষুধ যেটা সেটা দেওয়া যায়, সেটাই হচ্ছে আসলে ভালো ট্রিটমেন্ট। তো সেদিক থেকে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখা গেল যে উনি তো আসলে প্রচুর অসুস্থতা নিয়ে আসছেন,
তো এটা তো খুবই স্বাভাবিক। যে ব্যক্তি নাকি 5 বছর 6 বছর অসুস্থতা নিয়ে ভুগে মানে খুব ভালো দিকে যেতে পারে নাই, তারপরে আমার আমার কাছে আসছে, উনি তো নিশ্চয়ই একদিন ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে না সাথে সাথে, তাই না? তাহলে তো এটা হয়ে যাবে মিরাকল বা জাদুকরি একটা বিষয়, যে একদিন ওষুধ খেয়ে উনি ভালো হয়ে গেছে। তাহলে ওই 6 বছর কি করলো উনি? মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ওনাকেও লিস্ট এখানে কিছু সময় ধৈর্য ধরে ঔষধ খেতে হবে, এবং ডাক্তার হিসেবে আমাদেরও দায়িত্ব থাকবে যে আসলে ওনাকে ওষুধ দিলে পর্যায়ক্রমিকভাবে অবজার্ভ করা, যে ওনার রোগ লক্ষণগুলোর কি পরিবর্তন হচ্ছে, কোন দিকে যাচ্ছে, এগুলা স্টেপ বাই স্টেপ আমাদেরকে দেখে সেভাবে হয়তো আমাদেরকে ওষুধ প্রয়োগ করতে হবে, ওষুধ পরিবর্তন করতে হইতে পারে, এবং ধাপে ধাপে আমাদেরকে ওষুধের শক্তি বাড়াইতে হইতে পারে। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এরকম পেশেন্ট কিন্তু আমি অনেক পাইছি, যারা ওই যে রোগের তীব্রতার কারণে হয়তো আমি আহ, বলে দিছি যে মাদার টিংচার হইলে যে হয়তো 15 ফোঁটা খাবেন 2 বেলা। এখন ওই যে রোগের তীব্রতা তো বেশি, পেশেন্ট সহ্য করতে না পেরে হয়তো একদিন দুদিন খেয়ে করছে কি, তারপর যে উনি কিসের 15 ফোঁটা, উনি ওই যে 20-25 ফোঁটা এবং 3 বা 4 বার সমানে খাওয়া শুরু করে দিছে। তারপর হয়তো 2 দিন খেয়ে দেখা গেছে যে ওনার রোগ আরো বেড়ে গেছে, দৌড়ে আসছে তখন যে আমার তো আরো বেড়ে গেছে। তো তো আমি তখন আমার সন্দেহ হতে আমি যখন জিজ্ঞেস করলাম আপনি কিভাবে ওষুধ খাইছেন, আমি কি যেভাবে আপনাকে অ্যাডভাইস করছি সে খাইছেন কিনা, তখন হয়তো উনি বলে ফেলছে যে না আমার তো আর সহ্য হচ্ছে না, তখন আমি তো একটু বাড়াই খাইছি। আপনি 2 বার বলছেন, আমি 4 বার খাইছি বা 3 বার খাইছি। এটাই হচ্ছে হিতে বিপরীত। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এটা কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে করা যাবে না। আমাদের হোমিওপ্যাথিতে ধাপে ধাপে যেতে হবে। হ্যাঁ, যদি একজন পেশেন্টের খুব কষ্ট হয় রোগের কারণে, তখন তার দেখতে হবে মানে কষ্টটা কোন ধরনের, এবং তার জন্য যদি ওই ধরনের আমাদের তো মেডিসিন বিভিন্ন ধরনের আছে, এবং এরকম মেডিসিনও আছে আমাদের যেটা আসলে অল্প সময়ের মধ্যে অনেক মানে কি বলবো যে কষ্ট হচ্ছে পেশেন্টের বা রোগের ইয়েটা খুব বেশি, তীব্রতাটা বেশি, সেটাকে অল্প সময়ে কমায় আনতে পারে, এরকম মেডিসিন অনেক মেডিসিন আছে। তা আমাদেরকে সেটা বুঝে আমরা হয়তো একটু একটু অ্যাপ্লাই করতে পারি, কিন্তু ওইটা করা যাবে না ওই যে যেটা অ্যালোপ্যাথিতে যেটা করা হয়, যে ডাবল ডোজ মেরে দিলাম, বা ব্যক্তিটা ওষুধের মানে কম হওয়ার পর পরে আমি ওষুধ খেতে বললাম, সেটা করা যাবে না, তাহলে কিন্তু রোগ ভোগ আরো বেড়ে যাবে। এটাই হচ্ছে আসলে হোমিওপ্যাথির একেবারে একটা প্রধান এবং গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল। এই যে সিমিলিয়া সিমিলিবাস এবং কিউরেন্টার, যেটা বলা হচ্ছে যে সূক্ষ্ম মাত্রায় ওখানে সদৃশ লক্ষণে সূক্ষ্ম মাত্রায় ঔষধ প্রয়োগ করতে হবে। মানে এটা দ্বিতীয়টাতে আছে যে সূক্ষ্ম এবং ক্ষুদ্রতম মাত্রা নীতি। এখানে মানে আমরা ওই কনসেপ্ট নিয়ে কাজ করলে কিন্তু টোটালি রং হবে। আর শক্তিকৃত ঔষধ ব্যবহার নীতি যেটা, এটা হলো যে আমাদেরকে ডাক্তার হিসেবে বুঝতে হবে যে তার রোগের তীব্রতাটা কেমন, এবং তার জন্য যেমন আহ, বেশিরভাগ ডাক্তার আমরা কি করি, যে কোনো মেডিসিনের যদি পটেন্সি হয়, পটেন্সি মিন্স পাওয়ার, এই যে 30-200 আছে না, এই ধরনের পাওয়ার গুলো আছে, 30-200 বা 1M, হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলবো সিএম এরকম আছে, M2, বিভিন্ন পাওয়ার আছে, 50M আছে। ওই যে সহস্রতমিক, আপনারা হয়তো নাম শুনেছেন, শততমিক, সহস্রতমিক। যাক, আমি আমার ইয়াতে ডাক্তারি জীবনে এখনো আমি সহস্রতমিক অ্যাপ্লাই করি নাই, কারণ অ্যাপ্লাই করার দরকার হয়নি। আহ এখন এই যে পাওয়ার গুলা 30-200 বা 1M, এই যে বিভিন্ন আসলে বা সহস্রতমিক ইত্যাদি যে এগুলো বেরিয়েছে, আসলে আমার যেটা মনে হয়, আমি জানি না থিওরিটিক্যাল ইয়ে অনুসারে আদৌ অস্তিত্ব কতখানি আছে বা কি আছে, কিন্তু আমি প্র্যাকটিক্যাল ইয়ে থেকে মানে এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মনে হয় আসলে যে 1M বা 10M এর পরে আমার মনে হয় পাওয়ার গুলা আদৌ কতখানি মানে যেভাবে বলা হয় যে 50M বা এই ধরনের কিছু বা সহস্রতমিক বা যে ইয়েগুলো আছে, যে ওগুলো আসলে কতখানি ওইভাবে পাওয়ারফুল, সেটা আসলে আমার মানে জানা নাই, বা আমার ক্লিয়ার ওইভাবে ইয়া নাই, ধারণা নাই। রিয়েল লাইফ আমি এক্সপেরিয়েন্স থেকে বলছি। কারণ আমার কাছে মনে হয় কি, যে আমি হাইয়েস্ট 2-1 জন পেশেন্ট মাঝে মধ্যে হয়তো 1M পর্যন্ত আমার যেতে হয়, তার বেশি যেতে হয় না। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ম্যাক্সিমাম ডাক্তাররা কিন্তু 30 দিয়ে শুরু করেন মেডিসিন, বেশিরভাগ ডাক্তাররাই। আবার আমি একটু ব্যতিক্রম, আমি কিন্তু 30 মেডিসিন খুব কম ইউজ করি। এটা একজন ডাক্তারের একজন স্টাইল থাকে, এটা আমি আপনাদেরকে বলছি না যে আপনারাও তাই করতে হবে। এটা আপনারা যখন ডাক্তার হবেন এক্সপিরিয়েন্স থেকে, তখন আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে আসলে কোনটা দিয়ে ইয়ে করলে ভালো হবে। এটা আমার কাছে মনে হয় আর কি,
যে প্রাপ্তবয়স্ক পেশেন্টদেরকে কেন জানি মনে হয় যে আমি 200 দিয়ে বেশি, প্রাপ্তবয়স্কই তো বেশি পেশেন্ট আসে, যে আমি 200 পটেন্সি দিয়ে আমার কাছে মনে হয় যে সুফলটা আমি ভালো পাই। মানে আমি প্রাপ্তবয়স্কদেরকে আমি কেন জানি 30 ইউজ করি না বলতে গেলে, আমার কাছে 30 মেডিসিনও নাই, খুব কম, ওই দুই একটা রাখি অনেক সময় বেবি বা ওই টাইপের যারা আছে ওদের জন্য। কিন্তু আমি প্রাপ্তবয়স্কদেরকে 200 দিয়ে শুরু করি। আর 200 দিয়ে শুরু করে দেখা গেছে যে যখন খুব সিভিয়ার কেস হয় বা ইয়ে হয়, বড় জোর আমি 1M পর্যন্ত যাই। 10M তো খুব রেয়ার। এখন এই কথাটা আমি বললাম এই কারণে, ওই যে শক্তিকৃত ঔষধ ব্যবহার নীতি তো বলা হচ্ছে এখানে, এখানে বলাই হয়েছে হোমিওপ্যাথি মতে সুস্থ অবস্থা, রুগ্ন অবস্থা এবং আরোগ্য অবস্থা মানুষের সঙ্গীর সত্তার বিভিন্ন গুণগত অবস্থা। এই অবস্থার পরিবর্তন হয় জীবনী শক্তি বনাম রোগ শক্তি, এবং জীবনী শক্তি ও ঔষধ শক্তি বনাম রোগ শক্তির ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে। জীবনী শক্তি ও রোগ শক্তি সূক্ষ্ম, তাই ঔষধকেও সেই স্তরে উন্নীত করিতে হইবে যেখানে রোগ শক্তি ও জীবনী শক্তির ক্রিয়া প্রতিক্রিয়া চলতেছে। আচ্ছা, এটার মুদ্রা কথা হচ্ছে এই যে আমরা যে একজন পেশেন্টকে ওষুধ খাওয়াই, আসলে আহ মানে রুগীকে সুস্থ করে কি ঔষধ? না, রুগীকে ওষুধ সুস্থ করে না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যখন একজন মানুষ অসুস্থ হয়ে পড়েন, আমাদের শরীরে কি থাকে? জীবনী শক্তি থাকে। আর যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন কেন অসুস্থ হই? একটা রোগ শক্তি যখন আমাদের শরীরে প্রবেশ করে, তখন জীবনী শক্তি কিন্তু প্রথম তাকে বাধা দেয় এবং তার সাথে যুদ্ধ করে, মানে পরাজিত করার জন্য। এবং যতক্ষণ পর্যন্ত রোগ শক্তি মানে দেখা যায় জিততে না পারে, আমাদের জীবনী শক্তি আহ, মানে ওই যুদ্ধ করে দেখা যায় যে টিকে আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি না। আর যখন দেখা যায় যে রোগ শক্তি অনেক শক্তিশালী বা তীব্র, জীবনী শক্তি যুদ্ধ করে পারে নাই, এই তখনই কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি। তাহলে এখন ওষুধের কাজটা কি? ওষুধের কাজটা কিছুই না, নাথিং। ওষুধের কাজ হচ্ছে আসলে সে সরাসরি গিয়ে কিন্তু ওই রোগ শক্তিকে অ্যাটাক করে না, সে মূলত আমাদের জীবনী শক্তিকে আরো শক্তিশালী করে তোলে। আসলে রোগ শক্তির সাথে ফাইট করে কিন্তু আমাদের জীবনী শক্তি, ডিরেক্ট ওষুধ কিন্তু কখনো ফাইট করে না। ওষুধের কাজ হচ্ছে আমাদের জীবনী শক্তিকে শক্তিশালী করে তোলা, এবং এই জন্য এটা সাপ্লিমেন্ট হিসেবে যখন আমাদের শরীরে প্রবেশ করে ঔষধ, তখন হচ্ছে ওই জীবনী শক্তি আরো শক্তিশালী হয়ে ওঠে এবং ওই রোগ শক্তির বিরুদ্ধে তখন জয়লাভ করে বা আমরা সুস্থ হয়ে যাই। এই বিষয়টাই হচ্ছে আসলে মানে ওষুধ কিভাবে কাজ করে। এখানে আরো অনেক ব্যাপার আছে, যেমন আপনারা কি কখনো ভেবেছেন যে আহ, ধরেন আহ, একজন মানুষ ব্যথা পেলো, আঘাত পেলো কোথায়? হাতে। হাতে আঘাত পাওয়ার পর আপনার কাছে আসলে আপনি আর্নিকেমন্ট খেতে দিবেন হয়তো। তো এখন আর্নিকেমন্ট খেতে দিলে এই ওষুধটা কি করে বুঝবে যে আপনি কোথায় আঘাত পেয়েছেন? এবং ব্যথা তো দেখা যায় ভালোই যায়। হাতে না পেয়ে আপনি যদি পায়ে পান, দেখা যাবে সেক্ষেত্রেও কিন্তু এটা মানে ওখানে ভালো হয়ে যাচ্ছে। ওইটা বাদ দেন, ধরেন কারো টিউমার হয়েছে, এন্ড টিউমারটা কোন জায়গায় আছে? আপনি হয়তো টিউমারের জন্য দিলেন ক্যালকেরিয়া ফ্লোর। এখন কি করে বুঝলো যে কোন জায়গায় টিউমার আছে, বা ওটা ওখানেই কাজ করতেছে জীবনী শক্তিটা গিয়ে? তো এগুলো কিন্তু আরো অনেক নলেজ আছে, মানে একটু হায়ার স্টাডির বই, বা যদি আপনারা হায়ার স্টাডির বই মানে কি, এই আমি মনে করি যে আপনাদের ডিএসএমএস বলুন, বিএসএমএস বলুন, এগুলো তো বই একই বই। হয়তো দেখা গেছে যে ইয়াতে বিএসএমএস একটু ব্যাপকভাবে পড়ানো হয়, আর এই লেভেলে হয়তো একটু ব্যাপকভাবে পড়ানো হয় না। বাট আপনি যদি নিজের চেষ্টা আপনি পড়েন তাতে কোনো সমস্যা নেই, বই একই, কোনো ব্যাপার না। ম্যাথমেটিকা ওই বিএসএমএস এ যে ম্যাথমেটিকা পড়ে আপনারা একই ম্যাথমেটিকা বই পড়েন, কোনো পার্থক্য নাই। আপনি প্র্যাকটিস অফ মেডিসিন সেম থিং, একই বই পড়বেন। তো তাহলে আপনি যদি একটু নিজের মতো করে একটু আয়ত্ত করেন, একটু বেশি বেশি পড়েন, তাহলে দেখবেন যে আপনি এগুলো জানেন, এটা কোনো ব্যাপার না। তো যেটা বলতে চাচ্ছিলাম যে ওই বিষয়গুলো কিন্তু আছে যে কিভাবে আসলে আমাদের শরীরে কাজগুলো যায়, এগুলো ভিন্ন মানে মেকানিজম, ওইদিকে আমি যাচ্ছি না। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এমনিতেই তো মানে কি বলবো যে আমাদের হোমিওপ্যাথি নিয়ে অনেক সমালোচনা আছে অনেক মহলের, যে একটা ওষুধের পাওয়ার যে আছে সেটার প্রমাণ কি? মানে এটা কি প্রমাণ করা যায়? বা একটা ইয়ের মধ্যে লিকুইড মধ্যে ওষুধ যে আছে সেটা কি প্রমাণ করা যায়? যাক, এগুলো নিয়ে অনেক ইয়ে আছে। আহ, মানে অনেকে বলে যে সাইন্টিফিক্যালি এগুলোর কোনো প্রমাণ নাই, আবার কেউ কেউ বলে যে প্রমাণ আছে। তো এগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে ওই যে পাওয়ারটা, যে 30 পাওয়ার, আপনি লিকুইডের মধ্যে যে পাওয়ারটা 30 আছে, আপনি কি করে বুঝলেন? বা 200 যে আছে সেটাই বা কি করে বুঝলেন?
তো সেজন্যই আমার কাছে মনে হয় আর কি যে আমি অ্যাপ্লাই করে করে সে আমার এক্সপিরিয়েন্সটা হয়েছে, যে আমার কাছে মনে হয় যে আমি প্রাপ্তবয়স্কের থেকে 200 পাওয়ারের মেডিসিন দিলে সেটাই ভালো কাজ করে। তা আমি 30 পাওয়ার কেন দেবো? মানে একদিকে তো হচ্ছে যেহেতু আমি চোখে থেকে তো পাওয়ার বোঝাই যায় না, প্লাস মেশিনও এটা প্রমাণ করার কোনো উপায় নেই যে এটার মধ্যে 30 পাওয়ার আছে কিংবা 200 পাওয়ার আছে। এখন বলতে পারেন যে তাহলে এটা কি ভুল বা মিথ্যা? না, সেটাও আমি বলবো না। তার কারণ হচ্ছে যেহেতু ফার্মাকোপিয়া বা ফার্মাসির ফর্মুলা অনুসারে বানানো হয় মেডিসিন গুলা, নিশ্চয়ই সেই ফর্মুলাতে ওইরকম কিছু আছে যে হ্যাঁ আপনি এত পাওয়ারের মেডিসিন বানাতে গেলে কোন উপাদানটা কি পরিমাণে দিতে হবে, সেজন্য সেভাবেই তো পাওয়ারটা হয়। তারপরে সেখানে আবার ইয়ের ব্যাপার আছে, ওই যে মেশিনে ভাইব্রেশনের উপর ভিত্তি করেও আপনার পাওয়ার বাড়ে, এগুলো ব্যাপার আছে। তো সেদিক থেকে আহ, আমি বলবো যে হ্যাঁ হয়তো পাওয়ার আছে, বাট প্রমাণ করার যেহেতু কোনো ব্যবস্থা নেই, কাজে আমি 30 পাওয়ার ধরে বসে থাকারও দরকার নেই। প্রাপ্তবয়স্ককে 200 দিলে সমস্যা কি? সমস্যা কিছুই নেই। আপনি যদি একজন প্রাপ্তবয়স্কে মানে 200 পাওয়ারের পটেন্সি মেডিসিন খাওয়ান, উনি কখনো মরে যাবে না, জীবনেও মরবে না, এটা মরার কিছু নেই। কাজে 30 পাওয়ার খাওয়ানোর দরকারটা কি? 30 পাওয়ার বাচ্চাদেরকে খাওয়ানোই ভালো। এনিওয়ে, তাহলে এই হোমিওপ্যাথির মানে এই ধরনের কিন্তু আপনারা অর্গাননে অনেক আপনারা নিয়ম হয়তো পড়েছেন বা পড়তেছেন। তো আমি এখানে হচ্ছে জাস্ট কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নীতির কথাই বললাম আর কি। যাক, এখানে অবশ্য আমার স্লাইডটা শেষ। আচ্ছা, ওই এটা আমি আগের একদম যখন এই ক্লাস নিচ্ছিলাম তখন বলেছিলাম যে হোমিওপ্যাথিতে আসলে পদার্থবিজ্ঞানের গুরুত্ব আছে কিনা। তো এটা হ্যাঁ আছে, আছে এই সেন্সে আছে। কারণ দেখেন, এই যে হোমিওপ্যাথি কিভাবে কাজ করে এখানে আমি একটা ধারণা দিয়েছি। একটা হচ্ছে যে প্রকৃতির প্রতিদান। প্রকৃতির প্রতিদান মানে হচ্ছে যে আমরা ঔষধ যে তৈরি করি, ওই যে বললাম না উদ্ভিজ্জ আছে, খনিজ আছে, প্রাণীজ আছে, তাহলে প্রকৃতির প্রতিদান। নিউটনের সূত্র তো এখানে অ্যাপ্লাই হচ্ছে, প্রথম প্রিন্সিপালটাই প্রতিক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আইনস্টাইনের শক্তি বিষয়ক সূত্র E=mc², এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয় কোথায়? ওই যে আমরা এভাবে ঝাঁকুনি মেরে পাওয়ারটাকে ইয়ে করি, এটা হচ্ছে E=mc²। ই মানে হচ্ছে এনার্জি, এম হচ্ছে মোল, অর্থাৎ কি পরিমাণ তার ভর বা কতটা কণা আছে, আর সি মানে হচ্ছে প্রতিটা কণার গতিশক্তি কত। তো তাহলে এখানে আইনস্টাইন কিন্তু বলছে আপনি একটা কণার ভরকে যদি তার গতিশক্তির বর্গ করে গুণ করেন, তাহলে কিন্তু তার শক্তিটা পেয়ে যাবেন। এই ফর্মুলা দিয়েই কিন্তু আসলে 30, 200 বলেন, 1m বলেন, মূলত এই ফর্মুলা দিয়েই কিন্তু করা হয়। এখানে আরো কিছু ব্যাপার আছে, অ্যাপ্লিকেশন আছে, যাই হোক, কিন্তু আমরা এটা বলতে পারতেছি যে এখানে তো ফিজিক্সের রিলেশন আছে। তারপরে এই যে ডাইলেশন বা তরলীকরণ সূত্র, আমরা একটা হচ্ছে যে পটেন্সি আর একটা হচ্ছে ডাইলেশন, দুই ধরনের মেডিসিন কিন্তু পাওয়া যায়। ডাইলেশন মানে হচ্ছে আরো পাতলা করে ফেলা, অর্থাৎ মেডিসিনটাকে আরো সূক্ষ্ম মাত্রায় নিয়ে আসা। তো এটা হচ্ছে ডাইলেশন। আর অ্যাভোগাড্রোর ফর্মুলা, এটাও অ্যাপ্লাই হয়, এটা কেমিস্ট্রি অবশ্য। ওই যে যে কোনো গ্যাসে অনুসংখ্যা, বা সেটা গ্যাস না হোক লিকুইড হোক, অনুসংখ্যা বলা হচ্ছে যে 6.022 ইন্টু 10^23। এটা অ্যাভোগাড্রো প্রমাণ করে দিয়ে গেছেন। সব সব মোলের ক্ষেত্রেই হচ্ছে এটা সেম। আর সূক্ষ্ম মাত্রার ক্রিয়া, মানে আমরা তো এটা হোমিওপ্যাথি প্রিন্সিপাল যে সূক্ষ্ম মাত্রা অ্যাপ্লাই করতে হবে এবং তার ক্রিয়া আরো বেশি শক্তিশালী। কোষ সম্পর্কে ধারণা, তারপরে কোষ সম্পর্কে ধারণা, এটা হচ্ছে কেমিস্ট্রি। তারপরে হরমোন এবং ডিএনএ, এটাও কেমিস্ট্রি। ইলেকট্রোম্যাগনেটিক ক্রিয়া, এটা হচ্ছে ফিজিক্স। তার মানে এই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে আছে। তো তাহলে আমাদের তো ফিজিক্স কেমিস্ট্রি দরকার আছে। মানে আমি এই কনসেপ্ট গুলো আনলাম এখানে এই কারণে যে হয়তো আপনাদেরও মনে হতে পারে যে আমরা ফিজিক্স কেন পড়তেছি, কেমিস্ট্রি কেন পড়তেছি, মানে পদার্থ এবং রসায়নের দরকারটা কি? আমরা পড়তেছি ডাক্তারি, এগুলো পরে আমাদের লাভটা কি? আমরা তো ইয়ে হবো না, আমরা তো কোনো গাড়ি ঘোড়া বানাবো না, কিংবা কোনো কি বলে মোবাইল টাওয়ার ইয়ে করবো না। তাহলে আমাদের এটা পড়ে লাভটা কি? না, পড়ে লাভ হচ্ছে ওই যে বললাম, আপনার যদি ভবিষ্যতে একজন ডাক্তার, তো একজন ফার্মাসিস্ট হতে পারেন, বা একজন ভালো ডাক্তার হতে গেলে যদি ফার্মাসি বা ফার্মাকোপির নলেজ থাকে, তাহলে আপনি কিন্তু আরো অনেক ভালো করতে পারবেন। তো সেক্ষেত্রে ওই নলেজ গুলা পরিষ্কার বা স্বচ্ছ নলেজের জন্য কিন্তু এই ফিজিক্স কেমিস্ট্রির এই ধারণাগুলো থাকলে আপনি হচ্ছে একেবারে সাইন্টিফিক্যালি কাজ করতে পারবেন।
যাকে আমি সময় অনেক বেশি নিয়ে নিলাম। ধন্যবাদ। তো আমি আশা রাখছি আর কি যে আপনাদেরকে নেক্সট শনিবারে হচ্ছে ওইভাবে করাবো, ওই যে সাজেস্টিভ। আপনাদেরকে ওই প্রশ্নপত্রটা আমি দিয়েও দিব, মানে সাজেশন আর কি। প্রশ্নপত্র মিন্স হচ্ছে সাজেশন একটা পরীক্ষার জন্য, এবং ওই সাজেশনের প্রশ্নগুলাই আমি ডিসকাস করে যাব পরীক্ষার আগে। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। জি স্যার।
রেকর্ডিং অফ করবো?